আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা যারা দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছি, অর্থাৎ কিছুটা গ্যাসের সমস্যা হলো, দোকানে যাচ্ছি, দোকানদার দিয়ে দিচ্ছে, আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি, অথবা চিকিৎসকের তত্ত্বাবধানে না থেকে দীর্ঘদিন ইভেন মাসের পর মাস, বছরের পর বছর ধরে টানা গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছি। তারা কী ধরনের বিপদে অলরেডি পড়েছি বা কী ধরনের বিপদে পড়তে যাচ্ছি সেই বিষয়টা আজকে সচেতনতা বৃদ্ধির জন্য আজকের এই ইনফরমেশনটা শেয়ার করা। তবে অবশ্যই কথা হচ্ছে যে যারা সিনিয়র চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে গ্যাসের ওষুধ খাচ্ছেন তারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেই তারা গ্যাসের ওষুধ বন্ধ করবেন। তবে ইনফরমেশনগুলো জানা আপনাদের জরুরি। আর গ্যাসের ওষুধের কী কী ক্ষতিকারক দিকগুলো হয় সেটা আমি ফিজিওলজিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন গ্যাসের ওষুধ ছাড়াও ওয়ার্ল্ডে পিপিআই যেটা প্রোটন পাম্প ইনহিবিটর, সেটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি বেস্ট সেলিং গ্যাসের ওষুধ। অ্যাসিড কমানোর জন্য এটা ব্যবহার করা হয়, স্পেশালি আমাদের স্টমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় সেটা কমায়। এটা 99% পর্যন্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। তো যে কারণে আমাদের স্টমাকের অ্যাসিড সিগনিফিকেন্ট মাত্রায় কমে যায় এবং নানা জটিলতা হয়। উপকারের পাশাপাশি অনেক জটিলতা আমরা পরিলক্ষিত করি। এখন যে এই যে স্টমাকের অ্যাসিড, হ্যাঁ, তার মধ্যে আমি কয়েকটা নাম বলি, যেমন বিভিন্ন জেনারিক নেমগুলো বলছি। যেমন আপনি চিনবেন কীভাবে ওমিপ্রাজল, মানে পিপিআইগুলো প্রাজল থাকবে শেষে, যেমন ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ইসোমেপ্রাজল, রেবিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, বিভিন্ন ধরনের প্রাজল গ্রুপের ওষুধ আছে। তো এগুলো সবগুলো পিপিআই, সবগুলো হাইড্রোজেন পটাশিয়াম পাম্পকে ইনহিবিট করার মাধ্যমে অ্যাসিড প্রোডাকশন বা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন স্টপ করে দেয় একটা সার্টেন সময় পর্যন্ত। তো এখন পিপিআই যেটা করে সেটা হচ্ছে আমাদের শরীরে অনেকগুলো জায়গায় আঘাত করে। আমাদের ইন্টেস্টাইনের মধ্যে আঘাত করে, আমাদের কিডনিতে আঘাত করে, আমাদের বোনসে, আমাদের হার্টে, আমাদের ব্রেনে, আমাদের লাংসে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। তো আমরা সেটা চলুন ধারাবাহিকভাবে এটা দেখে নিই কীভাবে করে, একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ। তো ম্যালঅ্যাবজর্পশন, প্রথমে হচ্ছে হজমের সমস্যা, মানে কিছু শরীরে ইম্পর্টেন্ট ভিটামিন এবং মিনারেলসগুলো শরীরে প্রবেশ করতে পারে না যদি আমরা মানে আমাদের শরীরে সঠিক মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড না থাকে। তো এখন যদি আমরা গ্যাসের ওষুধ বা পিপিআই জাতীয় ওষুধ দীর্ঘদিন খাই, তাহলে যেটা হবে, প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশনটা কমে যায়। এবং আমরা জানি যে ভিটামিন বি টুয়েলভ খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন বি টুয়েলভ ঘাটতি হলে আমাদের শরীরে অবশ ভাব, নামনেস, হ্যাঁ, বা ফ্যাটিক, খুবই ক্লান্ত, অবসন্নতা এগুলো লাগে। এছাড়া হচ্ছে আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনে বাধা প্রদান করে। ক্যালসিয়াম অ্যাবজর্পশন ঠিকমতো হতে পারে না যদি প্রপারলি অ্যাসিড না থাকে। তো যে কারণে আমাদের হাড়ের ক্ষয় হয়, এবং যেটা আমরা এই বিএমডি, বোন মিনারেল ডেন্সিটি, এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের হাড় ক্ষয় আছে কত আছে। আমরা অনেকে যারা অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়াতে আক্রান্ত, অনেক মহিলা বা পুরুষ, তাদের হিস্ট্রি নিয়ে দেখা যাবে তারা বছরের পর বছর টানা গ্যাসের ওষুধ খেয়ে গেছেন, হ্যাঁ। তো এটা একটা সমস্যা। একটা হচ্ছে ম্যাগনেশিয়াম, এটা ইম্পর্ট্যান্ট একটি মিনারেল। যে ম্যাগনেশিয়ামটা যদি আমাদের শরীরে কমে যায় তাহলে আমাদের মাসেল উইকনেস হয়, আমাদের মাংসপেশিগুলো শিথিল হয়ে পড়ে, মাংসপেশিগুলো দুর্বল হয়ে পড়ে, আমরা দুর্বল ফিল করি, মাসেল দুর্বল হয়, ইভেন মাসেল কন্ট্রাকশন হয়। অনেক সময় দেখবেন যে নখের উপর নখ উঠে যায়, হ্যাঁ, বা হাত পা একটু টেনে আসে, বাঁকা হয়ে যায়, খিল ধরে, হ্যাঁ, ক্র্যাম্পিং হয়, এই ধরনের সমস্যা হয়। হার্টে অ্যারিথমিয়া হয়, অর্থাৎ অনিয়ন্ত্রিত বা ইরেগুলার হার্টবিট হয়, এবং সিজার হয়, অনেক সময় খিঁচুনির মতো সমস্যা হয়। তো এটা ম্যাগনেশিয়ামের ঘাটতির জন্য হয়। এছাড়া আয়রনের অ্যাবজর্পশনের জন্য স্টমাক অ্যাসিড খুব জরুরি। তো স্টমাক অ্যাসিড যদি আমরা পিপিআই দিয়ে কমিয়ে ফেলি তাহলে আমাদের এনিমিয়া বা রক্তশূন্যতা দেখা যাবে। অর্থাৎ যাদের দীর্ঘদিন রক্তশূন্যতা তারা অবশ্যই দেখবেন যে তারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন কিনা। ঠিক আছে। দ্বিতীয় যে ইফেক্টটি বলবো সেটা হচ্ছে হাড়ের উপর এই পিপিআই কী ইফেক্ট ফেলে। হাড়ের উপর যদি আমরা দীর্ঘদিন ধরে পিপিআই খাই তাহলে আমাদের ব্লাডের ক্যালসিয়াম কমে যায় এবং ক্যালসিয়াম শরীরে, স্টমাক থেকে ক্যালসিয়াম শরীরে প্রবেশও করে না, ব্লাডে প্রবেশ করে না। যে কারণে আমাদের জানি যে আমাদের হাড়ের 99%ই ক্যালসিয়াম স্টোর থাকে হাড়ের মধ্যে, এবং হাড়ের অন্যতম উপাদান হচ্ছে ক্যালসিয়াম। হ্যাঁ, হাড়ের সিমেন্টের মতো, সেখানে ক্যালসিয়ামটা না থাকলে হাড় সুগঠিত হয় না। ক্যালসিয়াম, ফসফেট এগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ ক্যালসিয়াম না থাকলে কী হয়, হাড় ক্ষয় হয়ে যায়, হাড় ফ্র্যাকচার হয়, স্পেশালি বয়স হয়ে গেলে হিপ ফ্র্যাকচার হয়, হ্যাঁ। তারপর যেখানে ওয়েট বেয়ারিং, যেই হাড়ের উপর আমরা ভর দিয়ে ওয়েট নেই, দাঁড়িয়ে থাকি বা কাজকর্ম করি, সেগুলো ব্রেকডাউন হয়, ভেঙে যায়। তো এটা একটা ইম্পর্টেন্ট। তো এটার জন্য একটা পরীক্ষা আছে বিএমডি, হ্যাঁ, এটা একটা রেডিওলজিক্যাল পরীক্ষা, একটা এক্সরের মতো পরীক্ষা। এটা আপনারা চিকিৎসকের সাথে কথা বলে আপনি এই টেস্টটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার হাড় ক্ষয় কতটুকু আছে। তো অস্টিওপোরোসিস হয় এবং মাসেল পেইনও করে এবং মাসেলগুলো দুর্বল হয়ে যায়। এবং এর সাথে যদি কেউ কোলেস্ট্রল কমানোর জন্য স্ট্যাটিন জাতীয় ওষুধ খান তাহলে তো দুইটা মিলে সিনার্জিস্টিক ইফেক্ট করে, মাসেল পেইন আরও বেশি পরিমাণে দেখবেন, না, তো প্রচণ্ড মাসেল পেইন হবে। এরপরে যে ইফেক্টটা আমরা বলবো সেটা হচ্ছে কিডনির উপর কী প্রভাব ফেলে। যদি দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়া হয় তাহলে যেটা করবে
গ্যাসের ওষুধ স্টমাকে যে এখানে একটা মেটাবোলাইট তৈরি করে মানে একটা ইন্টারমিডিয়েট মেটাবোলাইট তৈরি করে। সেই মেটাবোলাইটগুলো আমাদের যে টি সেল আছে, হ্যাঁ, ইমিউন সেলের টি সেলগুলোকে অ্যাক্টিভেট করে। তখন টি সেল অ্যাক্টিভেট করলে বিভিন্ন ইনফ্ল্যামেটরি মার্কারগুলো ব্লাডে চলে আসে। এই ইনফ্ল্যামেটরি মার্কারগুলো আসে এবং এই মেটাবোলাইটগুলো যেহেতু কিডনি দিয়ে বের হতে হবে, এই কিডনিতে যখন আসে তখন তার সাথে ইনফ্ল্যামেটরি মার্কারগুলোর রিয়াকশান হয়ে মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানের মতো হয়, বা এটা লোকালিও এটা ইফেক্ট ফেলে। দুইটা মিলে কিডনির যে ছাঁকনি যন্ত্র নেফ্রন সেখানে ইনজুরি হয়, নেফ্রাইটিস ডেভেলপ করে, এটাকে বলা হয় অ্যাকুইট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, এবং এটার সিকুয়েলি হিসেবে আমরা সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হই। আর সেজন্য যারা পিপিআই গ্রহণ করছে তাদের মানে হিস্ট্রিতে দেখবেন সিকেডি পেশেন্টের দীর্ঘদিন ধরে তার পিপিআই গ্রহণের হিস্ট্রি আছে। আবার যারা পিপিআই দীর্ঘদিন গ্রহণ করছেন মানে সিকেডি পেশেন্টদের পিপিআই দেওয়ার ক্ষেত্রে খুবই সচেতন থাকতে হয়, কারণ এটা আরও এনহ্যান্স করবে তার সিকেডি প্রবলেমগুলোকে। তো যাই হোক, আমরা পরবর্তীতে সাইড এফেক্টটা যাচ্ছি, সেটা হচ্ছে হার্টের উপর পিপিআই কী প্রভাব ফেলে। হার্টের উপর পিপিআই যেটা করে সেটা হচ্ছে আমরা আগেই বলেছি যে ব্লাডের ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশনটা কমিয়ে দিচ্ছে স্টমাক থেকে, এই জন্য ব্লাডে ম্যাগনেসিয়াম কমে যাচ্ছে। ম্যাগনেসিয়াম কমে গেলে ডিরেক্টলি হার্টের অ্যারিথমিয়া হয়, হার্টের বিট ইরেগুলার হয়ে যায়। এছাড়া আমাদের যে এন্ডোথেলিয়াল সেল আছে, আমাদের যে ব্লাড ভেসেলের যে লাইনিং সেল এন্ডোথেলিয়াম, সেই এন্ডোথেলিয়ামের সেলের মধ্যে যে লাইসোজোম আছে, লাইসোজোমাল অ্যাক্টিভিটিগুলোকে এনজাইমের অ্যাক্টিভিটিগুলোকে কমিয়ে দেয় এবং আলটিমেটলি নাইট্রিক অক্সাইড প্রোডাকশন কমিয়ে দেয়। তো নাইট্রিক অক্সাইড নিয়ে আমি আসলে অনেকগুলো ভিডিও করছি, দেখেন, আপনারা দেখে নিন। তো নাইট্রিক অক্সাইড যদি কমে যায় তাহলে কি হবে, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, আমাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে, আমাদের হার্টের এমআই হওয়ার ঝুঁকি বাড়বে, হ্যাঁ, মাইক্রোড ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়বে। তো এই সমস্যাগুলো দেখা দিবে। সুতরাং পিপিআই এইভাবে আমাদের হার্ট বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে প্রভাব ফেলছে বা সাইড ইফেক্ট ফেলছে। এরপর আমরা দেখব যে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অর্থাৎ আমাদের স্টমাক, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের উপর পিপিআই কী প্রভাব ফেলছে। তো পিপিআই যেটা করছে, তো পিপিআই গ্রহণ করলে কি হয়, আমাদের স্টমাক অ্যাসিড কমে গেল। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এমনি স্টমাক অ্যাসিড দেননি, স্টমাক অ্যাসিড দেওয়ার অবশ্যই কারণ আছে এবং আমাদের স্টমাক অ্যাসিড অনেক শক্তিশালী, ইভেন সেটা লোহা পর্যন্ত গলিয়ে দেওয়ার মতো শক্তিশালী। পিএইচ অনেক স্ট্রং, প্রায় 1 to 5 এরকম স্ট্রং পিএইচ থাকে। তো এখন আপনি যদি পিপিআই দীর্ঘদিন খান তাহলে কি হবে, তাহলে এই স্টমাক অ্যাসিড থাকবে না। তো না থাকলে কি হবে, এর যে কাজ ছিল, যে কাজগুলো তো বললাম সেটা তো ছিলই, এছাড়া আমরা যে খাবারের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, যেগুলো ফাঙ্গাস আমরা যায় এবং সেটা কিল করার জন্য অ্যাসিডগুলো ছিল, সেই অ্যাসিডগুলো যে দুর্বল হয়ে থাকার কারণে বা না প্রোডাকশন হওয়ার কারণে আপনার সোজা চলে যাচ্ছে পরবর্তী অংশে স্মল ইন্টেস্টাইনে। তো যে ওখানে ওভারগ্রোথ হচ্ছে, ব্যাকটেরিয়াগুলো আমরা জানি যে খুব দ্রুত বাইনারি পদ্ধতিতে খুব ওভারগ্রোথ করে সেটা খাবারগুলোকে পুট্রিফাই করে এবং বিভিন্ন এনজাইমগুলো যেহেতু অ্যাক্টিভেট হতে পারে না, সেজন্য খাবারগুলো ঠিকমতো ডাইজেস্ট হয় না। তো এই সবগুলো মিলে ব্যাকটেরিয়া এবং আনডাইজেস্টেড এনজাইম প্রোটিন মিলে একটা সিচুয়েশন তৈরি করে, সেটাকে বলা হয় সিবু, SIBO, সিবো, স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। তো যেটা অথবা সিফু, স্মল ইন্টেস্টিনাল ফাঙ্গাল ওভারগ্রোথ, দুইটাই হয়। তো দুইটা হলে কি হয়, এই গ্যাসগুলো উপরের দিকে আসে, ইরিটেশন হয়, ভ্যাগাস নার্ভ ইরিটেশন করে, যে কারণে বমি হয়ে যাওয়া, পেটে ব্যথা করা, বদহজম হওয়া, পেট ফাঁপা, হ্যাঁ, আইবিএসের মতো সিমটম, ইভেন আইবিএস হয়ে যাওয়া, আইবিএস রোগের নাম ধারণ করা। তো এগুলোর মূল কারণ হচ্ছে আপনার এই স্টমাক অ্যাসিডটা যদি কমায় ফেলি বা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাই, এটা একটা অন্যতম কারণ। এছাড়া পিপিআই যদি আমরা দীর্ঘদিন খাই তাহলে স্টমাকের মধ্যে যে একটা সেল আছে, যেটা জি সেল থেকে একটা স্টমাকের জি সেল এবং স্মল ইন্টেস্টাইনের আপার পোর্শন থেকে একটা সেল আছে নাম জি সেল, এখান থেকে গ্যাস্ট্রিন রিলিজ হয়। এই গ্যাস্ট্রিনটা কি করে, এন্টারোক্রোমাফিন সেলকে স্টিমুলেট করে এবং গ্যাস্ট্রিক যে মিউকোসা ভিতরে সেলগুলো ওগুলো ক্রমাগত স্টিমুলেট করে। কারণ কি, আপনার অ্যাসিড কমায় ফেলছেন, বডি রিফ্লেক্স মেকানিজমে অ্যাসিড বাড়াতে চাচ্ছে, বাড়ানোর জন্য গ্যাস্ট্রিন রিলিজ করতেছে, এটা একটা পেপটাইড হরমোন, সেটা যে স্টমাক অ্যাসিডকে উদ্দীপিত করতেছে, মানে স্টমাকের ওয়ালকে, সেলগুলোকে, যে তুমি অ্যাসিড প্রোডাকশন করো। অ্যাসিড প্রোডাকশন করতে গেলে সেলগুলোকে বড় করতেছে, কিন্তু সেল বড় করতেছে, আপনি আবার অ্যাসিড কমায় ফেলতেছেন। তো যে কারণে একসময় বড় হতে একসময় এটা হাইপার গ্যাস্ট্রিনেমিয়া হয়, হঠাৎ করে ব্লাডে বেশি গ্যাস্ট্রিন চলে আসে এবং এটার প্রভাবে সেলগুলো অনেক অনিয়ন্ত্রিত বড় হয়ে যায় এবং একসময় গ্যাস্ট্রিক ক্যান্সারে রূপ ধারণ করে। স্টমাক ক্যান্সারের একটা অন্যতম কারণ রিসার্চে এখন বর্তমানে প্রমাণিত হচ্ছে যে দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলে, স্পেশালি 4 বছর, 5 বছর, 6 বছর পরে ঝুঁকি অনেক বেড়ে যায়। তো এই সম্পর্কে আপনারা অনেক লিটারেচার পাবেন, আপনারা অনলাইনে সার্চ করলে বা পাবমেটে সার্চ করলে আপনারা অনেক রিসার্চ পাবেন। যারা সিরিয়াস দর্শক আছেন তারা অবশ্যই স্টাডি করবেন, দেখবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সাইড ইফেক্ট আর কি। আচ্ছা, এছাড়া অন্যান্য কিছু সাইড ইফেক্ট সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে লাংসে যেটা হয় সেটা হচ্ছে স্টমাক অ্যাসিড যদি আমি কমিয়ে ফেলি তাহলে আমাদের অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়। হ্যাঁ, আমাদের যে জার্ড হয়, গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, হ্যাঁ, জার্ড বলি। তো
তো এই জারটার আমরা মনে করতাম যে আগে যে স্টমাক অ্যাসিড মানে বেড়ে গেলে হয়, আসলে এখন কনসেপ্টটা চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে জার আসলে হয় স্পিংটারটা ওপেন হয়ে যায়। এটা কখন হয়? যতক্ষণ পর্যন্ত না স্টমাকে আপ টু পিএইচ না হয়, স্টমাকের স্পিংটারগুলো কিন্তু ওপেন করে দেয়। হ্যাঁ, স্টমাক ওয়েট করে যে হয়তো কোনো অ্যাসিড বা খাবার কিছু আসবে যেন স্টমাকের পিএইচ আপ টু হবে এবং আমি দুইটা এন্ড বা স্পিংটার বন্ধ করব, মুখ বন্ধ করে দেবো। তো যেহেতু অ্যাসিড ঠিক মতো না হলে মুখটা ওপেন থাকে, মানে খাদ্যনালী এবং স্টমাকের যে উপর যেটা কার্ডিয়াক এন্ড সেটা ওপেন হয়ে যায়, যে কারণে আমার এই খাবারগুলো পুট্টিফাই হয়ে গ্যাস হয়ে অথবা অ্যাসিড কম হওয়ার কারণে এটা অনেক সময় রিগার্জেট করে, যেহেতু উপরে স্পিংটারটা ওপেন। তো এটা খাদ্যনালীতে উপরে এসে আমার অনেক সময় শুয়ে থাকলে, খাওয়ার পরে শুয়ে পড়লে যাতে অ্যাসিড কম থাকে তাতে অনেক সময় লাংসে চলে যায়। হ্যাঁ, উপর থেকে উঠে লাংসে চলে যায়, অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়। তো লাংসে যখন খাবার চলে যাবে বা অ্যাসিড চলে যাবে বা খাদ্যনালীর কিছু অংশ যাবে, তখন সেটা লাংসে যে ইনফেকশন করে যে নিউমোনিয়াটা হয় সেটা হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া। তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়ার ঝুঁকিটা তৈরি করে নিউমোনিয়ার। হ্যাঁ, তো এটা মেকানিজম সব আমি বললাম। তারপর হচ্ছে ডিমেনশিয়া, অর্থাৎ ভুলে যাওয়ার ব্যাপার। হ্যাঁ, যারা ব্রেনে এই প্রবলেমগুলো হয়, অ্যালজিমার্স ডিজিজ হয়, ডিমেনশিয়া, এই যে এটার মেইন কারণ হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম কম। এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন প্রোটিন যেটা নিউরো ট্রান্সমিটারের জন্য বা ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে বিভিন্ন প্রোটিনগুলো দরকার সেগুলো প্রপারলি অ্যাবজর্ব হতে পারে না। ঠিক আছে, তো স্টমাক অ্যাসিড না থাকলে সেটার সিকুয়েল হিসেবে ডিমেনশিয়া, হ্যাঁ, বা সব কিছু ভুলে যাওয়া, মেমোরি লস হয়ে যাওয়া, হ্যাঁ, বা ব্রেন মানে বার্ধক্যের দিকে চলে যাওয়া, এই সমস্যাগুলো খুব এনহ্যান্স হয়। এছাড়া এরপরে যেটা হয় সেটা হচ্ছে ডায়রিয়া হয় অনেক সময়, কারণ আমাদের অ্যাসিড যখন কম হবে বিভিন্ন জীবাণুগুলো আমার এখানে ওভারগ্রোথ করবে, যেমন ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল, এটা মারাত্মক ধরনের একটা ব্যাকটেরিয়া। তো এটা বিভিন্ন টক্সিন লিবারেট করে, তো এইটা বডিতে ওভারগ্রোথ করে কারণ অ্যাসিড দিয়ে এটাকে কিল করতে পারি নাই। তারপরে এটা হচ্ছে আরেকটা হচ্ছে যে এর মধ্যে যদি আমি আবার অ্যান্টিবায়োটিক দেই তাহলে কী হবে, দুটো মিলে এই সিচুয়েশনটাকে প্রথম দিকে একটু কমিয়ে রাখার পর এটা আবার রিবাউন্ড করে, কারণ অ্যান্টিবায়োটিক যে আবার উপকারী কমেন্সাল যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে আবার কিল করে ফেলবে। তো সেটার পরে সিচুয়েশনগুলো আরও ওর্স হয়ে যায়, আরও খারাপের দিকে যায়। তো যাই হোক, এই সিচুয়েশনগুলো আসলে আমি জাস্ট নলেজটা শেয়ার করলাম যে তাদের জন্য যারা আসলে মানে বুঝে হোক না বুঝে হোক, বুঝে তো আসলে কেউ করবে না, তো না বোঝার কারণেই আমরা দীর্ঘদিন ধরে অনেকে এই গ্যাসের ওষুধ খাচ্ছি এবং আমাদের বিভিন্ন শরীরে সিমটম আসতেছে, বিভিন্ন ডাক্তারের কাছে আমরা যাচ্ছি, কিন্তু আসলে আমরা বুঝতে পারতেছি না যে রুট কজটা কোথায়। তো আমরা যেহেতু ফাংশনাল মেডিসিনে রুট কজটাকে হাইলাইট করি এবং রুট কজটাকে আইডেন্টিফাই করি এবং সেটাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করি, এবং যে কারণে রুট কজটাকে ভালো হলে আপনার ইফেক্টগুলো, হ্যাঁ, শরীরে বিভিন্ন জায়গায় যে ইফেক্ট হয় এই ইফেক্টের গোড়াটা বা শিকড়টা আপনাকে বের করতে হবে যে কোথায়। তো এই এতগুলো প্রবলেমের শিকড়টা আমরা তদন্ত করে দেখেছি যে এইটা স্টমাক অ্যাসিডটা কমে যাওয়া বা স্টমাক অ্যাসিড কমিয়ে ফেলা হয়েছে, হ্যাঁ, বা আমরা না বুঝে কমিয়ে ফেলেছি। তো যে কারণে এটার ইফেক্টটা মাল্টিপল অর্গানে, হ্যাঁ, আমাদের প্রভাব পড়ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।